নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ কি গ্রহণ করছে সিবিআই? কারণ বুধবার দিন তৃণমূলের ছাত্র পরিষদের যে সভা ছিল ধর্মতলায়, সেই সভা থেকে বক্তৃতা করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই আরজি করে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা তদন্ত নিয়ে। তিনি বলেছেন নয় করে সিবিআই তো প্রায় 14-15 দিন হয়ে গেল তারা তদন্তভার হাতে পেয়েছে, তো আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে কেন সিবিআই গ্রেপ্তার করছে না, এই প্রশ্ন তিনি তুলেছেন। কারণ বিভিন্ন মহল থেকে সন্দীপ ঘোষকে এই ঘটনায় জড়িত বা তার কোনো ভূমিকা আছে এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই এর উদ্দেশ্যে সেই চ্যালেঞ্জটা ছুড়ে দেন যে কেন সন্দীপ ঘোষ এখনো গ্রেপ্তার হলো না, সিবিআই তাহলে কি করছে। নেই করে 14 দিন অতিক্রান্ত, যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। প্রায় তো সন্দীপ ঘোষকে 12-13 দিন জেরাও হয়ে গেছে। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে সিবিআই তদন্তভার নেওয়ার পরে সন্দীপ ঘোষকে প্রায় 14 দিন সিবিআই জেরা করেছে এবং একদিন সেটা করেছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চের লোকজন, বা তার বাড়িতে যেদিনকে রেড হয়েছিল দুর্নীতি তদন্ত, যেটা হাইকোর্ট অর্ডার দিয়েছে সেই মামলায়। বাকি 13 দিন সন্দীপ ঘোষ সকাল থেকে গভীর রাত পর্যন্ত সিবিআই সিজিও কমপ্লেক্সে গেছে এবং সেখানে তাকে সিবিআই তদন্তকারী অফিসাররা কি বলে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তার পলিগ্রাফ টেস্টও হয়েছে, একাধিকবার হয়েছে বলে শোনা যাচ্ছে। তো সেই সন্দীপ ঘোষকে নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছে যে এত যখন নানান দিক থেকে যখন তার সম্পর্কে অভিযোগ আসছে, তা সন্দীপ ঘোষকে এতদিন জেরাও করা হয়েছে, তা সিবিআই কেন তাকে গ্রেপ্তার করছে না, এই চ্যালেঞ্জ তিনি দিয়েছেন। এখন জানি না সিবিআই তদন্তকারী অফিসাররা কি করবেন, কারণ এই মামলা যখন সিবিআই নেয়, সিবিআই এর কাছে প্রচুর লিড ছিল। কারণ সিবিআই মামলা নেওয়ার আগে থেকেই বা মামলা নেওয়ার পরেও প্রচুর জায়গা থেকে বিভিন্ন মহলের নাম করে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুকে তদন্তকারী যারা ছিলেন ফেসবুকে তদন্ত করেছেন, তারা বারে বারে প্রচুর লিড দিয়েছেন সিবিআই কে। কারণ হচ্ছে তারা বলেছেন যে এই ঘটনাতে প্রাক্তন একজন মন্ত্রী, তার পুত্র তিনি এখানে যুক্ত ছিলেন এবং তার কয়েকজন বন্ধু নাকি ঘটনার পর থেকে মিসিং, এইরকম একজন মহাপাত্র টাইটেল। তো সেরকম তারা লিডস দিয়েছেন এবং হচ্ছে লিডসের কোনো ছড়াছড়ি এবং হচ্ছে ওই মহিলা চিকিৎসক তার 4 জন সহপাঠী তাদেরকেও কি বলে কাঠগড়ায় তোলা হয়েছিল, সন্দেহের কাঠগড়ায়, সেটাও দেওয়া হয়েছে। এবং সন্দীপ ঘোষ তিনি প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন, কাউকে বাঁচানোর চেষ্টা করেছেন, আড়াল করেছেন, এই ঘটনাতে তিনিও যুক্ত। মৃতদেহ দেখার পরে পরেই তার অনেক ঘনিষ্ঠরা সেই সেমিনার হলে গিয়ে চলে গিয়েছিল। তারা কি করতে গিয়েছিল, এক আইনজীবী কি করতে গিয়েছিলেন, একজন ডেটা অপারেটর কি করতে গিয়েছিলেন, সঞ্জীব ঘোষের অ্যাসিস্ট্যান্ট তিনি কি করতে গিয়েছিলেন, ফরেন্সিক মেডিসিনের এক চিকিৎসক তিনি কি করতে গিয়েছিলেন, প্রচুর লিডসের ছড়াছড়ি। মানে কোনো ঘটনায় স্বভাবত এগুলো দেখা যায় না, কারণ তদন্তকারী যারা থাকেন তাদেরকে খুঁজে খুঁজে বার করতে হয়, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয়, বলে তারা যেসব প্রশ্নগুলো তোলেন বা যে ইনফরমেশনগুলো দেন সেগুলোকে ঝাড়াই বাছাই করে তবে তাকে পৌঁছতে হয় একটা জায়গায় যে এই লোকটা জড়িত কিনা। এখানে একদম খুলেআম লিডসের কোনো অভাব নেই। একটা তদন্ত করতে গেলে যত রকম সন্দেহ বা কিছু আছে সবই হচ্ছে সিবিআই তদন্ত নামার সঙ্গে সঙ্গে তারা হয় আগে পেয়েছেন নয় পরে পেয়েছেন। প্রচুর ফেসবুক থেকে লিডস এসছে, ফেসবুকে বিভিন্ন যারা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন, এই তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, প্রচুর এসছে। বিভিন্ন মিডিয়া, মানে মিডিয়ার একাংশ বলছি, তারাও প্রচুর লিডস দিয়েছেন এইভাবে এরা ছিল জড়িত, এরা লোপাট করেছে, লোপাট করার জন্য এই কাণ্ড করা হয়েছে, কেন তিনি অমুক সময় এসেছিলেন, কেন অমুক জায়গা থেকে এসেছিলেন, কেন একটা অন্য জেলা থেকে চিকিৎসক সেই সময় আরজি করে বা সেদিন কলকাতায় এসেছিলেন। প্রচুর, মানে লিডসের কোনো অভাব নেই। তো এত লিডস, তারপরেও দেখতে দেখতে সিবিআই প্রায় 9 করে 16 দিন তদন্ত হাতে চলে এসছে। তো সিবিআই এখনো পর্যন্ত এগোতে পেরেছে বলে আমার মনে হয় না, কারণ এগোতে পারলে বা নিশ্চিত হতে পারলে তারা কাউকে গ্রেপ্তার করত। যে 4 জন চিকিৎসক, মানে তারা পড়ুয়া চিকিৎসক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে
বিভিন্ন দিন ডেকে তাদের পলিগ্রাফ টেস্টের অনুমতি নেওয়া হয়েছে আদালত থেকে, তাদের পলিগ্রাফ টেস্ট হয়েছে। এখন বলা হচ্ছে যে একবার নয় একাধিকবার পলিগ্রাফ টেস্ট হয়েছে। যে অভিযুক্তকে কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায়, তারও পলিগ্রাফ টেস্ট হয়েছে, জেলে গিয়ে সেটা করা হয়েছে। এবং সঞ্জয় রায় ঘনিষ্ঠ একজন যে সিভিক ভলেন্টিয়ার, তাকেও হচ্ছে পলিগ্রাফ টেস্ট হয়েছে। মোটামুটি সবই হয়েছে। জিজ্ঞাসাবাদ তো প্রচুর হয়েছে। আমি জানি না সন্দীপ ঘোষকে 14 দিন জিজ্ঞাসাবাদ করে কেন ব্রেক করতে পারলাম, কারণ সন্দীপ ঘোষ ঘটনার দিন বা ঘটনার দিনের আগে থেকে কাদের কাদের সঙ্গে মোবাইলে কথা বলেছেন সেসব কল রেকর্ড সিবিআই ইতিমধ্যে নিয়েছে। তার মোবাইলে চ্যাটিং কি হয়েছে, মোবাইল পুরো ঘেটে একেবারে সবকিছু দেখে নেওয়া হয়েছে। যারা জুনিয়র ডাক্তাররা যাদের সন্দেহ তালিকায় রাখা হয়েছিল তাদের সঙ্গে সন্দীপ ঘোষের কি কথাবার্তা হয়েছে বা ফোনে কবার কথা হয়েছে, কি কি নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত কিছু জানা হয়ে গেছে। মোটামুটি সন্দেহের তালিকায় যাদের যাদের রাখা হয়েছিল, বিভিন্ন মহল, তথাকথিত বিভিন্ন মহল থেকে যে সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে যে বিষয়গুলি নিয়ে, সবই সিবিআই জেনে গিয়েছে ইতিমধ্যেই, এবং তারা সেগুলো সমস্ত কোয়ারি করেছে বা করে চলেছে আমি বলবো। তো সেগুলো এত লিডস সহজে পেয়ে গিয়েছে। এই ঘটনাতে একাধিক ব্যক্তি জড়িত, কারা কারা জড়িত তারও একটা মোটামুটি হিন্ট দিয়ে দেওয়া হয়েছিল। তো এরপরও সিবিআই কেন এগোতে পারছে না বা পারেনি, সেটা নিয়ে প্রশ্ন উঠবেই স্বাভাবিক। সেই কারণেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআইকে বলেছেন যে কেন 14 দিন হয়ে গেল নয় নয় করে দেখতে, এবং এতদিন ধরে টানা সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে, তার সত্ত্বেও কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়নি, এই প্রশ্ন তিনি তুলেছেন। সিবিআই অবশ্য অফিসিয়ালি সেটার কোনো উত্তর দেয়নি, এবং তদন্তকারীরা সাধারণত দেয় না। কোনো একটা ব্রেক থ্রু হলে তো তারা একটা প্রেস রিলিজ বড়জোর হচ্ছে তারা দিতে পারে বা কোর্টে তারা জানাতে পারে একে নতুন করে তারা গ্রেপ্তার করেছে এবং এর এই কানেকশন। এই ঘটনায় হাথরাসের, উত্তরপ্রদেশের যে হাথরাসের দলিত তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই তদন্তে যে তদন্তকারী অফিসার ডিএসপি সীমা পাহুজা, তাকেও এখানে আনা হয়েছে। দিল্লি থেকে সিবিআই টিম এসছে, তারাও এখানে খতিয়ে দেখছে। আপনারা জানেন যে হাথরাসে যে ঘটনাটা ঘটেছিল 2020 সালের 14 সেপ্টেম্বর, ওই তরুণীকে মাঠে তিনি ঘাস কাটছিলেন, তার মা বা ভাই এরাও ছিল, তারাও ঘাস কাটছিলেন। হঠাৎ করেই তাকে সেখান থেকে দেখা যায়নি, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে দেখা যায় একটা জায়গায় খুব আশঙ্কাজনক অবস্থা তাকে উদ্ধার করা হয়েছিল, এবং তাকে হাসপাতালে রাখার পর দিল্লির সফদরজং হাসপাতালে তার চিকিৎসা চলছিল। 14 দিন বাদে 29 তারিখে মারা যায়। সিবিআই 29 সেপ্টেম্বর মৃত্যুর পরে পুলিশ মৃতদেহ তার পরিবারের হাতে দেয়নি, পুলিশ নিজেই গিয়ে পোস্টমর্টমের পর পুড়িয়ে দিয়েছিল। তো সেখানে ঘটনাস্থলটাল কিছু ছিল না, সেই অর্থে খালি মাঠের মধ্যে যেখানে ঘাস টাস রয়েছে সেখানে একটা ঘটনা ঘটেছে। তারপরে আহত অবস্থায় বা জখম অবস্থাতে তাকে, শারীরিকভাবে সে জখম হয়েছিল প্রচুর, তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সে স্টেটমেন্টও দিতে পারেনি, কারণ তার জিভ কেটে গিয়েছিল। যখন গলা তাকে শ্বাসরোধ করে খুন করা হওয়ার চেষ্টা হয়, তখন জিভ কেটে গিয়েছিল, কথা বলতে পারছিলেন না, জ্ঞান ছিল না, এরকম একটা অবস্থা, ভালো করে কথাও বলতে পারেনি। তো যাই হোক, এখন সেই ঘটনাতে সিবিআই তার 10 দিন বাদে, 11 দিন বাদে হচ্ছে তদন্তবার দায়িত্ব হাতে নেয়। তারপরে সেই ঘটনায় 4 জন গ্রেপ্তারও হয়েছিল। যদিও ফরেন্সিক রিপোর্টে জানানো হয়েছিল যে তাকে ধর্ষণ করা হয়নি, কারণ ফরেন্সিক রিপোর্টের জন্য যে নমুনা ওই দলিত মেয়েটির কাছ থেকে নেওয়া হয়েছিল সেটা প্রায় 8 দিন বাদে। চিকিৎসকদের একাংশের মত ছিল যে 8 দিন বাদে হচ্ছে কোনো ধর্ষণের প্রমাণ পাওয়া মুশকিল, অন্তত যে ফ্লুইড তার শরীর থেকে নেওয়া হয় সেই ফ্লুইডে আর কিছু অবশিষ্ট থাকে না, তো সেটা নিতে হলে 72 ঘন্টার মধ্যে সেটা নিতে হয়। এরকম একটা যে তারা মত প্রকাশ করেছিলেন। যাই হোক, 8 দিন বাদে সেই ফ্লুইড সংগ্রহ হয়েছিল, করে সেটা ফরেন্সিকে পাঠানো হয়। ফরেন্সিক বলেছিল যে ধর্ষণ হয়নি, শারীরিক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে, এরকম একটা নিয়ে রায় দেয়। যাই হোক, সিবিআই 4 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। তখন ঘটনাস্থল কিছু না থাকলে, বডি না পাওয়া গেলে, বডি পুড়িয়ে ফেলা হলে, যাই কিছু হোক না কেন, তাতেও সিবিআই তদন্তে কিন্তু কোনো অসুবিধা হয়নি। এখানে ময়না তদন্ত হয়েছে, ঘটনাস্থল আরজি করে যেখানে হয়েছে সেখানে সিবিআই লোকেরা ঘুরে এসছে 2 দিন, তারা 3D স্ক্যানারে ছবি তুলেছে। তো সবই হয়েছে, এবং প্রচুর কথা বলার লোক রয়েছে হাসপাতালে, পরিবারের লোকরা রয়েছে, হাসপাতালের চিকিৎসক বা হাসপাতালের অন্য পদাধিকারীরা রয়েছে, প্রচুর সন্দেহের তালিকায় লোক রয়েছে। এত কিছু সিবিআই একদম রেডি তারা হাতে পেয়ে গেছে, যারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে, যাদের বিরুদ্ধে সন্দেহ করা হয়েছিল। সিবিআই এত কিছু পাওয়ার পরেও হচ্ছে কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বা গ্রেপ্তার করেনি। এখন জানি না সিবিআই কোথায় আটকে আছে, তবে কলকাতা
কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশের সঞ্জয়কে গ্রেপ্তার করার পেছনে তিনটি তাদের প্রমাণ ছিল, সেই তিনটি প্রমাণের ভিত্তিতে তারা করেছিল। প্রথম প্রমাণটি ছিল হাসপাতালের ওই ফ্লোরে সিসিটিভি ক্যামেরায় সঞ্জয়কে দেখা গিয়েছে। সঞ্জয় সেখানে সেমিনার রুমের দিকে যাচ্ছে এবং প্রায় 45 মিনিট বাদে সেখান থেকে বেরিয়ে এসছে। এছাড়া ব্লুটুথ হেডফোন যেটা স্পটে মৃতদের পাশে পড়েছিল, সেইটা পুলিশ চেক করে দেখেছিল, সেটা সঞ্জয়ের ফোনের সঙ্গে এবং সঞ্জয়েরই সেই ব্লুটুথ সঞ্জয়ের ফোনের সঙ্গে সেটা ম্যাচ করানো ছিল। এবং যখন সে সেমিনার রুমের দিকে যায়, সিসি ক্যামেরায় তার গলায় এবং কানে সেই ব্লুটুথ হেডফোন লাগানো ছিল, কিন্তু বেরোনোর সময় তার শরীরে বা গলায় কানে সেই হেডফোন দেখা যায়নি। এটা প্রথম। সেকেন্ড হচ্ছে সঞ্জয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং ব্লুটুথ দুটি প্রমাণ মেলে। এরপরে সঞ্জয় ফিরে গিয়ে 4th ব্যাটালিয়নে যেখানে সে শুতো বা ঘুমাতো, সেখানে সকালবেলা উঠে ঘটনা জানাজানির পরে সে তার জামা কাপড় ধুয়ে ফেলে, এমনকি জুতো ধুয়ে ফেলে, কিন্তু সেই জুতে রক্তের দাগ লেগেছিল। পুলিশের সন্দেহ যে কেউ জামা কাপড় পুরনো হলে ধুতে পারে, কিন্তু জুতো ধোয়া দেখে আরো সন্দেহ বেড়েছে এবং জুতাতে রক্তের দাগ লেগেছিল। তো সেই সব প্রমাণের ভিত্তিতে সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত সিবিআই অনেক লোককে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে, হাসপাতালের অনেককে ডাকা হয়েছে, পুলিশের লোকদের অনেককে ডাকা হয়েছে, 4th ব্যাটালিয়নের লোকদের ডাকা হয়েছে, সঞ্জয়ের ঘনিষ্ঠদের ডাকা হয়েছে, ডাক্তারদের অনেককে ডাকা হয়েছে, পলিগ্রাফ টেস্ট সবকিছু হয়ে গেছে। বিশেষ করে সন্দীপ ঘোষকে অনেকবার টানা জেরা চলছে, প্রায় 12-14 দিন। তো তারপরেও হয়নি। আমি জানি না যে সিবিআই সত্যি সত্যি চ্যালেঞ্জটা নিতে পারবে কিনা, গ্রেপ্তার করতে পারবে কিনা, নাকি খুনের ব্যাপারে যে সন্দেহগুলো ঠেকেছে, যে নিয়ে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা পলিগ্রাফ টেস্ট করা হয়েছে, সেখানে আদৌ কিছু পায়নি। সেই কারণে কি সিবিআই মার্ডার কেসে সন্দীপকে অ্যারেস্ট করছে না, বা অন্যদের এখনো অ্যারেস্ট করতে পারেনি বা করতে পারছে না? সেখানে কি সিবিআই আটকে গেছে? সিবিআই এখন সেটা নিশ্চিতভাবেই জবাব দেবে না, কারণ তারা বলবে যে এখনই তদন্তকে গুটিয়ে ফেলার সময় হয়নি। কারণ যত লিডস আসছে সব লিডসই আমাদের খতিয়ে দেখতে হবে, কারা প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বা খতিয়ে দেখা হবে। তো সিবিআই খতিয়ে দেখুক, জানি না আর কতদিন খতিয়ে দেখবে। তবে অভিষেক যে চ্যালেঞ্জটা দিয়েছে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করা বোধহয় সিবিআইয়ের পক্ষে একটু অসুবিধাজনক, কারণ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হলে খুনের প্রমাণ জোগাড় করতে হবে, বা খুনের ষড়যন্ত্র করেছেন তার প্রমাণ জোগাড় করতে হবে। সেটা বোধহয় সিবিআইয়ের হাতে আসেনি, তাই বোধহয় সিবিআই চুপ করে রয়েছে। চাই না সিবিআই আরো কতদিন খতিয়ে দেখবে, আরো কতদিন খতিয়ে দেখার কাজ চলবে, তার জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতেই হচ্ছে। বা যাই না সিবিআই 24 ঘন্টায় করবে না, 24 দিনে করবে না, 224 দিনে করবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।